নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। ভোট যুদ্ধ 2019 প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন আসন্ন। তার ফাঁকি বাংলা ক্যালেন্ডারের আর একটা বর্ষ আমরা অতিক্রম করতে চলেছি। এই রকম একটা পরিস্থিতিতে রাজ্য তথা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। প্রতিদিনই সন্ধ্যাবেলা আমরা আলোচনায় নানান রাজনৈতিক ব্যক্তি, সাধারণ মানুষ, নতুন ভোটার, বিভিন্ন মানুষকে স্টুডিওতে নিয়ে আসি নেহাতি রাজনৈতিক আড্ডা দিতে। আজ বাংলার এই এক প্রকার রাজনৈতিক আড্ডায়, এই আড্ডাতে আজকে আমরা একটি বিধানসভাকে ধরে মূলত আলোচনা করব, যে বিধানসভাটি আরামবাগ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত রাজনৈতিকগতভাবে গুরুত্বপূর্ণ। সেই বিধানসভাটির নাম খানাকুল। আরামবাগ লোকসভার অধীনে যে 7টি বিধানসভা আছে তার মধ্যে এই খানাকুল বিধানসভায় গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী অপূর্বা পোদ্দারকে সব থেকে বেশি ভোটের লিড দিয়েছিল। 5 বছরে পরিবেশ পরিস্থিতি অনেকটা বদলেছে। 5 বছর আগে যখন দেশে লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময় খানাকুলের বিধায়ক ছিলেন ইকবাল আহমেদ, তৃণমূল কংগ্রেসের দাপুটে তৃণমূল নেতা। গোটা এলাকা মোটামুটি ভাবে তার হাতের তালুর মধ্যেই ছিল বলে রাজনৈতিক মহল মনে করে। 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চল, যদিও তিনি বাইরের লোক, কলকাতার মানুষ, কিন্তু খানাকুলের সকলকে সংঘবদ্ধ করে নিয়ে তিনি কাজ করেছিলেন। সেই অর্থে এবারের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই সব থেকে বেশি যে বিধানসভাটিকে নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে খানাকুল। তার কারণ, অন্যতম কারণ, একদিকে বিধায়ক আফটার পঞ্চায়েত ইলেকশন অনুপস্থিত, খানাকুলে আসেননি। নির্বাচন ঘোষণার পর একদিন এসেছিলেন। সেই অর্থে রাজনৈতিক কর্মকাণ্ডে বিধায়ককে পাওয়া যাচ্ছে না, তিনি শারীরিকভাবে অসুস্থ। অন্যদিকে খানাকুল নিয়ে রাজনৈতিকগতভাবে নানান কথা। 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক, 2টি ব্লক। 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সি নজিবুল করিম আফটার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, তাকে কেন্দ্র করে খানাকুল রাজনীতি এবং হুগলি জেলার রাজনীতিতে অনেক কথা হয়েছে। নানান সময় নানান বিতর্ক হয়েছে, কখনো এর সঙ্গে রাজ্যের নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। একটা সময় তৃণমূলের একটা অংশ মনেই করেছিল বোধহয় নজিবুল করিম এই ইলেকশন আর সেইভাবে ভোটের কাজে নামবেই না, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে খানাকুল 2 নম্বরকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে নজিবুল করিম। তাহলে এই এত ঘটনার পরম্পরা কিসের জন্য? খানাকুল 1 এবং 2, খানাকুল বিধানসভায় এবারেও কি পারবে অপূর্বা পোদ্দারকে অনেক বেশি লিড দিতে, নাকি বিজেপি বা সিপিএম এর চাপে তৃণমূল তাদের ভোট ব্যাংক ধরে রাখতে পারবে না? এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনায় আছেন খানাকুল 2 নম্বর ব্লকের যুব তৃণমূল নেতা এবং সভাপতি মুন্সি নজিবুল করিম। আপনাকে প্রথমে স্টুডিও স্বাগত। এবং নমস্কার। আমার ডান দিকে আছেন যুবর খানাকুল 2 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি নূর নবী মন্ডল, যাকে সাধারণ মানুষ ময়না বলে অনেকটাই চেনে। আপনাকে স্টুডিও স্বাগত। নমস্কার। আমরা প্রথমেই নজিবুল, যে আলোচনার বিষয়টিতে যাব সেটি হচ্ছে গত লোকসভা নির্বাচনে খানাকুল বিধানসভা আপনাদের দলীয় প্রার্থী অপূর্বা পোদ্দারকে সব থেকে বেশি ভোটে লিড দিয়েছিল, সম্ভবত 60,000-এরও বেশি ভোটে, 64 ভোট। এবারে পরিস্থিতি কি হবে বলে মনে করছেন আপনি? এবারের পরিস্থিতি যথেষ্ট ভালো। তার কারণ হচ্ছে আমাদের 2014-তে হয়েছিল আপনার লোকসভা নির্বাচন। তার আগে বাংলার আশীর্বাদ, মানুষের আশীর্বাদ নিয়ে এবং দোয়া, ভালোবাসা, সমর্থন নিয়ে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকারে প্রতিষ্ঠিত হয়েছেন 11 হচ্ছে আপনার 20 মে। সেই জায়গা থেকে
যে তখন 3টে বছর হচ্ছে সারা বাংলার উন্নয়নের সময়টা পেয়েছিলেন। ফলে যে এখন আজকের যে নির্বাচনটা হতে চলেছে সেটা হচ্ছে আপনার 2019। ফলে যখন 3 বছর সময় পেয়েছিলেন সারা বাংলার উন্নয়ন করতে বা মানুষের কাছে তাদের উন্নয়নের পরিষেবাগুলো পৌঁছে দিতে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ফলে আজকের যে নির্বাচনটা হতে চলে লোকসভা নির্বাচন, সেই জায়গায় দেখতে গেলে দেখা যাবে আরও টাইমটা অনেক বেশি পেয়েছেন উন্নয়নটা পৌঁছে দেওয়ার। যেমন 7.5 বছর হতে চললো, ফলে সেই জায়গায় 3 বছরে যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছেছে তার দ্বিগুণ পৌঁছেছে আপনার এই 19 সাল পর্যন্ত। ফলে আমরা খানাকুল বিধানসভা তার বাইরে নয় সেই উন্নয়নের। খানাকুল বিধানসভায় যে 11 সালের আগে যে অনুন্নয়ন ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উন্নয়নের একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের গ্রাম বাংলায় খানাকুলের প্রতিটি প্রান্তে, প্রতিটা পাড়ায়, প্রতিটা বস্তিতে পৌঁছেছে এবং সেই জায়গায় খানাকুলের মানুষ খুবই তৃপ্ত। এবং সেই জায়গায় আমার মনে হয় খানাকুল বিধানসভা যে 14তে যে রেজাল্ট দিয়েছিল, যে সমর্থন করেছিল, তার থেকে অনেক অনেক বেশি সমর্থন করবে, আরো বেশি করে দিন। নবীবাবু, আপনার কি মনে হয় খানাকুলের পরিস্থিতিটা কি ঠিক এরকম কোন জায়গায় আছেন আপনারা? খানাকুলের পরিস্থিতি আগেও ভালো ছিল, বরাবরই আমরা দেখেছি। 1998 সালে খানাকুল যে একটা ডানপন্থী দলকে মানুষ পছন্দ করেন, ভালোবাসেন খানাকুলের মানুষ, সেটা কিন্তু সারা পশ্চিম বাংলার মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রীকে খানাকুলের মানুষই কিন্তু প্রথম তৃণমূল কংগ্রেসের হাত ধরে কিন্তু পরিবর্তন এসেছিল। যদিও সেই সময়টা সংগঠনের অভাবে আমাদের পার্টি সেই আমাদের প্রশাসনকে ধরে দুটো পঞ্চায়েত সমিতি খানাকুলে। তো এখন আমাদের সংগঠন অনেক মজবুত। আমাদের ইয়াং জেনারেশন বলুন, আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলুন, যেভাবে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আছেন এবং সর্বোপরি আমাদের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আদর্শকে সামনে রেখে আমরা যারা আছি এই দলে, এবং সর্বোপরি যে উন্নয়নটা হচ্ছে, মানুষ যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে রাজ্য সরকার দ্বারা এবং আমাদের বিভিন্ন পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং আপনার জেলা পরিষদ, এমএলএ দ্বারা, এমপি দ্বারা, তাতে তো কোনো অভাবনীয়, অকল্পনীয় মানে যে উন্নয়নটা, তাতে মানুষ আরো বেশি বেশি করে সমর্থন করবে এই দলকে। দাদা ঠিকই বলেছেন। খানাকুল মানেই বন্যা। খানাকুল বললেই রাজ্যের চোখে যেটা ভাসে সেটা হচ্ছে ভয়ঙ্কর বন্যা। প্রতি বছরই প্রায় নিয়ম করি প্রচুর মানুষ বানভাসী হয়। সেই বন্যা মোকাবিলাতে প্রায় প্রথম সারিতেই দীর্ঘদিন ধরে নজিবুল করিমকে এবং তার সংগঠনের লোকজনদের দেখা যায়। এই বন্যা নিয়ন্ত্রণ বা বন্যা মোকাবিলা বা বন্যা পরিস্থিতি এবারে কিন্তু সেই অর্থে এবারে বন্যা কিছু ছিল না। আচ্ছা নজিবুল, মনে হয় মানুষের সঙ্গে আপনাদের জনসংযোগের একটা অন্যতম হাতিয়ার তো বন্যা। এই সময় প্রচুর মানুষের পাশে আপনারা থাকতে পারেন। এবারে সেই অর্থে এ ধরনের কোনো ঘটনা নেই। মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে আপনাদের এই বন্যা না থাকাটা কি কোনো একটা কারণ? না না না, এটা কথা নয়। বন্যাটা একটা বিপর্যয় আমাদের কাছে, বিপর্যয়। সেখানে যোগাযোগ বা কমিউনিকেশনের ব্যাপার নেই, সেখানে মানুষ সেটার বাঁচার তাগিদে তখন সকলেই তারা সেই একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। সেখানে একজন মানুষ হিসাবে এবং বিশেষ করে আমরা দেখেছি যে আজকে আমাদের জননেত্রীকে, আমার জ্ঞান থেকে দেখেছি আমি ছোট থেকে, যে আমাদের জননেত্রী তখন বিরোধী দলে ছিলেন, বিরোধী নেত্রী ছিলেন, তখন দেখেছি যে কোথায় সেই জঙ্গলমহল থেকে শুরু করে আপনার পাহাড়, বিভিন্ন জায়গায় যেখানে আত্মপীড়িত মানুষের বন্ধন সেখানে কিন্তু উনি ছুটে গেছেন। ফলে ওনার যে মানবিকতা, ওনার যে মনুষ্যত্ব বোধ, এবং আত্মপীড়িত মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা, সেটা থেকে আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত। আপনাকে অনেক সময় জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে আপনি জলে নেমে গেছেন, সাঁতরে পার হয়েছেন, আমরা দেখিয়েছি। সেই জায়গায় একটা অনুপ্রাণিত হয়ে আমরা মানে মানবিকতার তাড়নাই, কেন মানুষই মানুষের জন্য, কেন আমাদের কাছে বলে না জীবে প্রেম করে যেইজন সেইজন সে বেশি ঈশ্বর। ঠিক আছে, আমাদের কাছে কথা হচ্ছে সেই জায়গায় মানুষের সেবাটা হচ্ছে আমাদের আসল সেবা, আসল ধর্ম। ঠিক আছে, সেটা আমাদের কর্তব্য, একজন মানুষ হিসেবে একটা মানুষের পাশে দাঁড়ানো। তবে একটা কথা বলি, শুধু বন্যা বলে নয়, এখানে আমাদের 24 ঘন্টা, যেমন আমাদের নেত্রী, আমাদের জননেত্রী এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি দিদি যেভাবে একজন মহিলা হয়ে মানে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা দিনাতিপাত পরিশ্রম করে কিন্তু বাংলাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জায়গায়
আমাদের কাছে আমরাও তার সৈনিক হিসাবে মানে অনুগত সৈনিক হিসাবে আমরাও আমাদের যতটুকু যে সীমা আছে, আমাদের সীমা পরিসীমার মধ্যে থেকে আমরা প্রতিটা মানুষের কাছে প্রতিনিয়ত 365 দিন এবং আমাদের সেই 18 ঘন্টা বলুন 24 ঘন্টা বলুন আমরা প্রতিনিয়ত মানুষের সাথেই আছি। যোগাযোগটা আমাদের সবসময় নিবিড়, জনসংযোগটা প্রতিদিনে। আচ্ছা নবীবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, সব জায়গাতেই বলা হচ্ছে 42টি আসনে 42টিতেই নাকি আপনাদের দলীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে রেখে নির্বাচন। আপনি আমাকে বলুন, খানাকুল 2 নম্বর ব্লক, মুন্সি নজিবুল করিম নেই, কি হবে নির্বাচন? দেখুন, দল আজকে অনেক বড়। সর্বপ্রথম বলি, ব্যক্তি যদি কেউ দলে না থাকে এটা কিন্তু কিছু যায় আসে না, কিন্তু ব্যক্তিত্বের যে কিছু কিছু ব্যক্তির আছে ক্যারিশমা আছে, মানুষ কিন্তু লোকালে কিছু কিছু ব্যক্তিকে পছন্দ করেন। এমন এমন একজন ব্যক্তি আছে যার হচ্ছে আমার বলতে কোনো দ্বিধা নেই, যেটা হচ্ছে সমাজে বলুন এবং সর্বক্ষেত্রে এক একজনের বেশ থাকে, জনমানুষের ভালোবাসা থাকে। সেই ব্যক্তিটাকে পেলে হয়তো কিছু দিতে পারে না, কিন্তু সে যদি সামনে থেকে দাঁড়িয়ে যান না, তাহলে দেখবেন যে তাদের অনেক অভাব, অভিযোগ, দুঃখ, যন্ত্রণা, কষ্টটা ভুলে যায়। যেমন আমাদের নেত্রী, উনি যেভাবে মানুষ বিপদগ্রস্ত মানুষের পাশে, দাদা বলেছেন যে যখন আপনার বিরোধী নেত্রী ছিলেন তখন তো কিছু দিতে পারতেন না, তখন মানুষের পাশে দাঁড়াতে পারতেন। তো আমিও মনে করি সেই জায়গা থেকে আমি মুন্সি নজিবুল করিম খানাকুলে যদি না থাকে দলের অনেকটাই ক্ষতি হবে। তার কারণ যোগ্য ছেলেদেরকে যদি যোগ্য মানে জায়গায় যদি না দল রাখে বা যদি না থাকে, তাহলে দেখবেন কেউ আমি আছি বা নেই দলের কিছু যায় আসে না, কিন্তু এলাকার মানুষের ক্ষতি হবে। এটা আমি যেটা দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, আমি ঠিক এই জায়গা থেকেই অনুষ্ঠানটা শুরু করেছিলাম যে একটা সময় আফটার পঞ্চায়েত ইলেকশন খানাকুল রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়েছে, অনেকটাই পট পরিবর্তন হয়েছে। প্রধান তাদের মধ্যে অন্যতম, খানাকুল বিধানসভা থেকে জেলা পরিষদ আসনে যারা টিকিট পেয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল মুন্সি নজিবুল করিম। প্রথমে শোনা গিয়েছিল তাকে কর্মাধ্যক্ষ করা হচ্ছে, সেই নাম ঘোষণা হয়ে গিয়েছিল, বিভিন্ন পত্র পত্রিকাতে সেটা ছাপা হয়েছিল। আবার পরবর্তীকালে দেখা গেল তিনি কর্মাধ্যক্ষের পদে নেই। এই ঘটনার পর খানাকুলের বিস্তীর্ণ অংশের একটা ব্যাপক অংশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেই সময় আমরা আপনার সাথেও যোগাযোগ করেছি, একাধিকবার আপনার সাথেও করেছি, আমরা সেই খবর আপনাদের দেখিয়েছি। আপনার কি দাদা মনে হয় যে এই ঘটনাটা আপনার রাজনৈতিক কেরিয়ারে না ঘটলেই ভালো হতো? কোথাও খারাপ লাগে না? রাজনীতিতে কোনো খারাপ ভালোর কোনো জায়গা নেই। না, আমার কথা সেটা নয়, আপনি কর্মাধ্যক্ষ হলেন বা হলেন না সেটা বড় কথা নয়। আপনি একজন রাজনৈতিক যোদ্ধা, আমরা মনে করছি আপনি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক, কিন্তু যে ঘটনাটা ঘটলো বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হলো মুন্সি নজিবুল করিম, আপনার সম্ভবত দপ্তর ছিল যেটা দেওয়া হয়েছিল বিদ্যুৎ, পরবর্তীকালে দেখা গেল যে আপনি নেই। এই যে ঘটনাটা ঘটলো টানাটানিটা, এই ঘটনাটা কি না ঘটলেই ভালো হতো মনে হয় কোথাও? এখানে ঘটে ভালো বা মন্দর, আমি প্রথমেই বললাম যে ভালো মন্দর কোনো ব্যাপার নেই, তবে যেটা হয় সেটা ভালোর জন্য, উপরওয়ালা যেটা করে ভালোর জন্য করে, এটা আমি জানি। মানে এটা ভালোর জন্য, এর মধ্যে কিছু ভালো কিছু লুকিয়ে রয়েছে, অন্তর্নিহিত কিছু ব্যাপার আছে, হয়তো কিছু এর জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এটাও তো হতে পারে। আমি আসবো, কি ভালো অপেক্ষা করছে, কি ভাবছেন নজিবুল করিম? আসবো প্রশ্নে। আপনি কি বলেন, আপনাদের রাজনৈতিকগতভাবে খানাকুল 2 ব্লকের ক্ষেত্রে এই ঘটনাটা আপনাদের কর্মী সমর্থকদের মধ্যে কোনো প্রভাব ফেলেনি? আমি মনে করি যে ফেলেনি, এটা একটা কি বলবো বিতর্কিত একটা ব্যাপার, কিন্তু আমি মনে করি যে আমাদের খানাকুল 2 নম্বর ব্লক শুধু নয়, খানাকুলের মানুষের একটা আমি বলবো আক্ষেপের জায়গা তৈরি হয়েছিল এবং ক্ষতিটাও কিছুটা হয়েছে। তার কারণ যেহেতু খানাকুল বিধানসভাটা তো অনেক বড় এবং লোল্যান্ড এরিয়া, পিছিয়ে পড়া এলাকা, এবং আপনাকে বলি যে বন্যা আপনারা বলছিলেন যে বন্যার সময় যে বিপদগ্রস্ত মানুষ, এবং এই যে বড় জল, এই যে ধানটা চাষ হচ্ছে, এই বড় জল আরও বিভিন্ন বিষয় যে অনুন্নত মানুষের যে চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদের লোকাল মানে আমাদের হচ্ছে এলাকার একজন মানে কর্মঠ ছেলে যে মানুষের কথা ভাবে বা চিন্তা ভাবনা করে বা মানুষের সেবাটা দেয়, পরিশ্রম করেন,
সেই রকম ছেলেকে দিলে আমাদের খানাকুলের ভালো হতো, এটা আমি বলবো, দিলে ভালো হতো। স্বাভাবিক, এই কারণে কর্মী সমর্থকদের মধ্যে হতাশা থাকাটাও অত্যন্ত, তবে সেই হতাশাটা কিন্তু আমাদের নেতৃত্ব মুন্সি নজিবুল করিম উনি নিজেই কিন্তু কাটিয়ে দিয়েছেন সেই হতাশাটা, যে রাজনীতিতে শুরু আর শেষ বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে আমরা সামনে রেখে চলি, তার আদর্শকে পাথেয় করে আমরা পথ চলি। সেই জন্যই আজকে দিদির এই চিন্তা ভাবনা মানসিকতাকে আমরা সামনে রেখে যেহেতু পথ চলি, সেই জন্য আমরা এটাকে মেনে নিয়েছি, বা আমরা নতুন করে আবার রাজনৈতিক মানে একটা টাইমে আপনারা এমনও ভেবেছিলেন যে তেমন হলে এই দল হয়তো দলে তার থাকবেন না বা দল ছেড়ে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনারা দলে থেকেছেন এবং কাজ করছেন। দলে থাকাটা না থাকাটা দলের কোনো ক্ষতির জায়গা নয়। শুধু এটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বারবার বলছি, জননেত্রীর মানে যে আদর্শ, আমাদের দলে তো সবাই খারাপ নয়। জননেত্রীর আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে আমরা সামনে রেখে পথ চলছি। তাদের নির্দেশকে আমরা তো অমান্য করতে পারি না, তাদের কথাকে আমরা সামনে রেখে, তাদের মর্যাদাকে আমরা অক্ষুণ্ণ রেখে, এবং তৃণমূল কংগ্রেসের আমরা একজন সৈনিক যোদ্ধা হিসাবে আমরা সারা জীবন কর্মী হিসাবেও কাজ করে যেতে চাই। এই ঘটনাটা আপনি যতই বলেন যে রাজনীতিতে ওঠা পড়া সবই আছে, একদম নিশ্চিত তাই, কিন্তু আমরা যারা কাজকর্মের সঙ্গে থাকি আমরা দেখেছি যে এই ঘোষণার পর খানাকুল মানুষের মধ্যে, আপনার এলাকার মানুষের মধ্যে উচ্ছ্বাসটাও আমরা দেখেছি, আবার হতাশার চিত্রটাও আমরা দেখেছি। দুটো ছবি আমরা আজ বাংলাতে দেখিয়েছি, এবং আপনিও নিশ্চিতভাবেই ঘটনাগুলো দেখেছেন। ঘটনা যা ঘটার ঘটে গেছে, এরপর আপনার যারা রাজ্য স্তরের নেতৃত্ব, ধরুন যেমন আমাদের হুগলি জেলার দায়িত্বে আছেন মাননীয় অরূপবাবু সহ বা তপনবাবু, এদের সাথে আমরা আলাদা করে কোনো কথা হয়েছে? না, এমনি তো যেহেতু আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের তো এমনি দলের যে কোনো কর্মসূচি বলুন বা ওনাদের নির্দেশ তো আমাদেরকে মান্যতা দিয়ে চলতে হয়, বলে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দেন। ঠিক আছে, ধরুন আপনার নামটা যে ঘোষণা করেছিল আপনি তো নিজে করেননি, আপনার দল করেছিল। আপনার নাম ঘোষণা করেছিল আপনার দল, আবার উইথড্র করেছে সেটাও আপনার দল করেছে। স্বাভাবিক, দল মানে দলের তো ছোটখাটো কেউ নয়, একদম উচ্চ নেতৃত্ব করেছিল, সুতরাং সেই দায়ভারটা তাদের। না, এখানে দায় তো কারো, দায়ের ব্যাপার নেই। আজকে শুনুন, 50 জন আমরা জেলা পরিষদে দল টিকিট দিয়েছিল, 50 জন আমরা মেম্বার। সেই জায়গাতে হচ্ছে 50 জনকেই তো আর আপনার কর্মদক্ষ করতে পারবে না বা সভাধিপতি করতে পারবে না, একদমই না। বা একটা পঞ্চায়েতে যখন প্রধান নির্বাচিত একজনই থাকে, হয়তো সবাই যোগ্য। আপনাকে একটা কথা বলি, আমরা যখন দল করতে এসেছিলাম, দল করছিলাম, মমতা ব্যানার্জির ওই লড়াই আন্দোলন, তার যে নিপীড়িত অসহায় অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা, সেইটা দেখে তো আমরা দলটা করতে এসেছি। তখন আমরাও কিন্তু অত্যাচারিত হয়েছিলাম, সিপিএম এর 35-34 বছরের শাসনে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, সারা বাংলার মানুষ, তার সাথে আমরাও বাদ যাই। সেই জায়গায় আমাদের সব এটা কি ছিল, মূল উদ্দেশ্যটা, লক্ষ্যটা কি ছিল, যে আমাদের এই একজন লড়াকু নেত্রী যে মমতা ব্যানার্জি, তার সঙ্গে থেকে এই দোদণ্ড প্রতাপ হচ্ছে সিপিএম এর যে শাসনটাকে আমাদেরকে প্রতিহত করতে হবে, এবং সেখানে একটা আমাদের যে বাক স্বাধীনতা যেটা হয়েছে, সেই বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, এবং আমরা যেন অবাধভাবে জীবনযাত্রা করতে পারি, তার পরিবেশ সেইটা নেই। তখন কিন্তু আমরা ভাবিনি যে আমরা পঞ্চায়েতে আসবো, প্রধান হব, বা পঞ্চায়েত সমিতির সভাপতি হব, বা কর্মদক্ষ হবো, বা জেলা পরিষদে দাঁড়াবো, জেলা পরিষদের কর্মদক্ষ হবো, এসব ভাবিনি। তাহলে এখনো আমি মনে করি এখনো আমাদের ওইটা ভাববার অবকাশ নেই। ঠিক আছে, হ্যাঁ, দল যদি যখন মনে করবে যে হ্যাঁ যোগ্যতা একে এই জায়গায় কাজে লাগাতে হবে, কিন্তু আপনাদের নেতৃত্বের সূত্রে যে কথাটা বারবার উঠে এসেছে, হয়তো অনেকেই সাধারণ মানুষ জানে না, যারা এখন লাইভ অনুষ্ঠান চলছে, প্রচুর মানুষ অনুষ্ঠানটা দেখছেন, যে কারণে নাকি আপনাকে কর্মাধ্যক্ষ করা হলো না, তার অন্যতম কারণ হচ্ছে যে আপনি রেশন ডিলার, এটা আপনিও শুনেছেন। আসলে এই গল্পটা কি, যদি অরিজিনাল ঘটনাটা আপনি দর্শকদের বলেন। রেশন ডিলার একটা বিজেপি একটা অভিযোগ করেছিল যে এমআর ডিলার যেহেতু সে দাঁড়াতে পারে না, এ করতে পারে, তার কর্মদক্ষ হতে পারে না, কিন্তু যেটা লিখেছিল সেটা ভুল, এবং সেটাকে এটা বলতে পারতো যে এটা ক্যান্সেল করা হোক, কি বলে ডিলারশিপ না, মানে আমার সদস্য পদ। কিন্তু অ্যাকচুয়ালি এটা জানবেন যে ওইটা হচ্ছে জিআর ডিলারের ক্ষেত্রে হয়, যেটা গ্র্যাচুইটাস রিলিফ বলা হয়, যেটা হচ্ছে খয়রাতি ত্রাণ, মানে একদম বিনা পয়সায় যেগুলো মানুষকে অনুদান দেয় সরকার। হ্যাঁ, প্রতিটা জিপিতে একটা করে জিআর ডিলার থাকে, মানে এমআর ডিলার দিকে ট্যাগ করে, ওটা বিডিও রিক্রুট করে এসডিও মারফত। ঠিক আছে, সেই জায়গায় এসডিও হচ্ছে অথরিটি এবং বিডিও মারফত এটাকে রিক্রুট করা হয়, প্রতিটা জিপিতেই আছে। যেমন আমার জিপিতে হচ্ছে আপনার গৌতম অধিকারী আছে।
এবার যেটাকে বলা হচ্ছে অন্তর্দয় অন্নপূর্ণা যোজনা বা অন্তর্দয় যোজনা, যেটা বলা হচ্ছে AAOI, সেটা হচ্ছে সারা ভারতবর্ষে এমন কোনো এমআর ডিলার নেই যে ওই মালটা দেয় না, দিতে হবে, সেটা কিন্তু পেবল। মানে আপনাকে মালটা নিতে গেলে অন্তর্দয় যদি আপনার কার্ড থাকে, ব্লু কার্ড, সেইটা মালটা নিতে গেলে আপনাকে 1 টাকা 55 পয়সা আমরা কিনি, আমরা বিক্রি করি 2 টাকায়, ফলে তাকে পয়সা দিয়ে দিতে হচ্ছে। সেটা কিন্তু গ্র্যাচুইটাস রিলিফের মধ্যে পড়ছে না, একদম বিনা নয়। আগে অন্নপূর্ণা ছিল AAOI, যেটা হচ্ছে ফ্রি, 10 কেজি করে বা 15 কেজি করে 20 কেজি করে চাল দেওয়া হতো এইরকম কয়েকজন মানুষকে, সেটা হচ্ছে একদম ফ্রি অফ কস্টে, ঠিক আছে? কিন্তু সেটা নয়, এইটাকে কিন্তু এটার ভুল ব্যাখ্যা করে সেই জায়গাটাকে একটা ষড়যন্ত্র করে এটা করা হয়েছে। এটাও আপনাকে বলি, এইটা কিন্তু আমি এর আগেও পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মদক্ষ ছিলাম, তখনও কিন্তু এমআর ডিলার। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি ছিলেন 5 বছর এই বিগত বোর্ডে, উনিও ছিলেন এমআর ডিলার। এবং এখন আমাদের পশ্চিমবঙ্গে এরকম অনেক এমআর ডিলার আছেন যারা বিভিন্ন পদে আছেন, এই জনপ্রতিনিধির পদে। কিন্তু বিতর্কটা তৈরি হলো আরেকটা বলি, সেখানে হচ্ছে তাই যদি হয় যে এমআর ডিলারটা নট এলিজিবল, তাহলে এখানে আমার এখনো সদস্য পদ আছে। একদমই তাই, আমি তো সদস্যই তো থাকবে না, তুমি তো সদস্য পদ খারিজ হয়ে যাওয়ার কথা। এবার হয়তো দল রিস্ক নেয় না, তখন হয়তো কোনো কেস কাচারি হবে বা এ হবে, এইসব ব্যাপার আছে, হয়তো পুরো বোর্ডটা স্থগিত হয়ে যাবে, এইসব একটা ব্যাপার আছে। সেই জায়গাতে আমরা চাই ওটা যদি একটা বোর্ড স্থগিত হয়ে যায়, তাহলে সারা হুগলি জেলা জুড়ে একটা কি বলে কাজের ক্ষতি হবে, মানুষের পরিষেবাটা বন্ধ হয়ে যাবে। সেই জায়গাতে আমাদের মানে এক হচ্ছে মানুষের স্বার্থটা দেখার ব্যাপার আছে, দলের স্বার্থটা দেখা। একজন অনুগত সৈনিক হিসাবে আমি মনে করি আমার কর্তব্য, আমার ডিউটি, আমি সেটাই করেছি। একদম তাই, দলের প্রতি দলের বিশ্বস্ত সৈনিক নজিবুল করিম, দলের সিদ্ধান্তের বাইরে কোনোভাবেই তিনি যাবেন না। আরেকটা বিষয়ে আসি, এই ভোট পরিস্থিতিতে বিধায়ক এলাকায় নেই, দীর্ঘদিন ধরেই নেই। বিধায়ক সত্যি সত্যিই কি শারীরিক অসুস্থতার কারণেই পঞ্চায়েত ইলেকশনের পর থেকেই এলাকাতে নেই? ঘটনাটা কি? সত্যি উনি অসুস্থ না, পঞ্চায়েত ইলেকশনের ঠিক পর থেকেই, ভোট গঠনের সময় থেকে না, এটা সত্যি শারীরিকভাবে অসুস্থ। এবং এই অসুস্থতা মানে কোনো জেনে বুঝে নয় বা লোক দেখানো নয়, এটা শারীরিকভাবেই। বর্তমানে ইকবাল আহমেদ খানাকুলা বিধায়ক অসুস্থ, সেটা ঘটনা। কিন্তু ভোট গঠনের সময় হঠাৎ ভোট গঠন যখন প্রায় শেষের মুখে, নানান বিতর্ক ভোট গঠন নিয়ে, তারপর থেকেই তিনি খানাকুলে নেই। এটা নিয়ে নানান কথা শোনা যায়, আপনারা তো ভেতরের লোক, জানবেন। কি মনে হয়? শারীরিকভাবে সত্যি অসুস্থ। মানে দেখুন, কার কখন শরীর খারাপ হবে এটা কিন্তু কেউ মানে উপরওয়ালা ভগবান ঈশ্বর ছাড়া বলতে পারেন না, বা এটা ঘটে না। এই যে আজকে আমি বসে আছি, বসে কথা বলছি, আমি যে শরীর অসুস্থ হব না সেটা কোনো মানে নেই। তাই শরীর অসুস্থতা সত্যি সত্যি। এবং আমি মনে করি আমাদের যিনি বিধায়ক আছেন খুবই কাজের মানুষ এবং আমাদের সকলের প্রিয়। তাই বলবো, ওনার যে নীতি, ওনার যে আদর্শ এবং ওনাকে সামনে রেখে যে খানাকুল যে একটা মানে যেভাবে এগিয়ে গেছে, তো উনি নেই। আমরা অভাববোধ অবশ্যই করি, কিন্তু মানে আমরা যে ইলেকশনটা আসছে এতে আমরা কিন্তু অলরেডি ঝাঁপিয়ে পড়েছি। একটা কথা নজিবুল বাবু এবং আপনার দুজনে কি বলে, একটা কথা শোনা যায়, হয়তো সত্যি নয়তো না, সেটা হচ্ছে মুন্সি নজিবুল করিম হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হন। এটা বিধায়ক স্বয়ং ইকবাল আহমেদ চেয়েছিলেন, সেই খবর বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছিল। এবং বোর্ড গঠনের ক্ষেত্রে ইকবাল আহমেদের বিভিন্ন পঞ্চায়েত গঠন বা পঞ্চায়েত সমিতির গঠনের ক্ষেত্রে বিধায়কের নিজস্ব কিছু মতামত ছিল। শোনা যায় 1 নম্বর এবং বিশেষ করে 1 নম্বর এবং 2 নম্বরের কিছু কিছু জায়গায় নাকি বিধায়কের মতামতকে গুরুত্ব দেয়া হয়নি। সেই কারণে বিধায়ক আস্তে আস্তে খানাকুল থেকে দূরে সরে গেছেন, পরবর্তীকালে তিনি অসুস্থ হয়েছেন। ঘটনাটা একেবারে ভিত্তিহীন। আমি খানাকুল 1-এর ব্যাপারটা বলতে পারবো না, যেহেতু আমাদের তো একটা দলের একটা পরিকাঠামো আছে বা গঠনতন্ত্র আছে। সেই জায়গায় আমি 2-এর ব্যাপারটা বলি। 2-এর ব্যাপারটা আপনারা জানেন, আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে 2-এতে যেটা হয়েছে একদম সার্বিকভাবে নিট এন্ড ক্লিন হয়েছে। এবং সেই জায়গাতে জানেন, প্রথম কথা হচ্ছে আপনাকে বিধায়ক চেয়েছিলেন কিনা যে আপনি কর্মাধ্যক্ষ হন? অবশ্যই, শুধু বিধায়ক চাননি, আমাদের দলের নেতারাও চেয়েছিলেন। কেন, আমাদের ক্যাবিনেট মন্ত্রী এবং আমাদের জেলার অভিভাবক তপন দাশগুপ্ত, সম্মানীয় আমার তপন দা, উনি কিন্তু প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন, মানে আমার দলও চেয়েছিলেন এবং আমার যে দলের পর্যবেক্ষক অবশ্যই চেয়েছিলেন, সেই জন্যই কিন্তু ঘোষণা করেছিলেন। শুধু বিধায়ক নয়, আমার দলের যারা জেলা সভাপতি এবং আমাদের দলের যিনি অবজারভার আমাদের হুগলি জেলার অরূপদা, ওনারাও চেয়েছিলেন যাতে আমি কর্মদক্ষটা হই। আর এমনি বিধায়কের সাথে কোনো মতান্তর 1 নম্বর বা 2 নম্বরে ছিল না?
না, এক দু নম্বর নিয়ে আমি যেটা বলতে চাই সে 2 নম্বর নিয়ে কোনো মতানৈক্য থাকে না। এবং এটা আমরা বসে আমাদের অরূপ দা, আমাদের পর্যবেক্ষক মাননীয় আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস, উনি হচ্ছে শান্তনু ব্যানার্জি, ইকবাল আহমেদ এবং আমাকে 3 জনকে দায়িত্ব দিয়েছিলেন। আপনারা জানেন আরামবাগে পন্থশালায় বসে আমাদের লিস্ট হয়েছিল এবং সেখানে 3 জনের সিগনেচার আছে, সেই কপি এখনো আছে। সেই মতেই কিন্তু আমাদের কাজ হয়েছে। আমাদের খানাকুল 2 ব্লকে কোনো কিছু নয়, আমাদের সবকিছু আমাদের বিধায়কের নির্দেশে বা দলের উপর নেতাদের নির্দেশে। খানাকুল 2 নম্বর ব্লকে একটি পঞ্চায়েত আছে, সম্ভবত চিংড়া পঞ্চায়েত, কার্তিক ঈশ্বর, স্বামী স্ত্রী পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। খানাকুল 2 নম্বর ব্লক, যার নেতৃত্বে আছেন মুন্সি নজিবুল করিম, এবং যেটা শোনা যায় খানাকুল 2 নম্বর ব্লকে নজিবুল করিমের অনুমতি ছাড়া দল চলে এমনটা নয়। দলটি তারা মোটামুটিভাবে তিনি দলটিকে তার মতো করে চালান। সেখানে একই পরিবার যারা হাজব্যান্ড ওয়াইফ, প্রধান উপপ্রধান হলো, এটা এমনটা কেমন? আপনাকে একটা বলি, সারা বাংলায় সারা ভারতবর্ষে এরকম নজির তো প্রচুর আছে। এটা তো সামান্য একটা গ্রাম পঞ্চায়েত। আপনাকে বলি যে নীলিমা ঈশ্বর এবং কার্তিক ঈশ্বর এনারা হচ্ছে একদম দুজনই একদম রাজনীতির রক্তের শিরায় শিরায়। বাকিরাও তো রাজনীতি বলি। এবং সেখানে তারা যে মেম্বার আমাদের এই ছিল যে যারা নির্বাচিত তারা নিজেদের সমর্থনের ভিত্তিতে হবে। সেখানে সকলেই এক বাক্যে কার্তিক ঈশ্বর এবং নীলিমা ঈশ্বরকে মনোনীত করেছেন। সেখানে তার থেকে আমরা এটা করতে পারি না, সেখানে তো আমরা দলীয় নেতৃত্ব করতে পারি না। আমাদের যেটা হুইপ ছিল যে ওখানে বসে যে কজন মেম্বার, ইলেক্টেড মেম্বার, তারা সমর্থনের ভিত্তিতে করবে। সেখানে দেখা গেছে সকলকে তারা করেছে। সেই জায়গায় যদি বলেন যে একই ফ্যামিলি দেখতে গেলে তো এরকম তো ভুড়ি আছে। আপনি বলুন আমাদের সুদীপ ব্যানার্জি দলনেতা, উনি আছেন, ওনার ওয়াইফ আছেন নয়না দাস, এমপি বিধায়ক, ঠিক আছে আছেন। আপনি বিজেপির যান ওই পরিবারের সদস্য বিভাস মালিক, হ্যাঁ ওই পরিবারেরই তো সদস্য। হ্যাঁ, সদস্য নয়, পরিবারের সদস্য নয়, সম্বন্ধী সম্পর্ক। আমি একই পরিবারই তো হলো, ভাই, ওনার স্ত্রীর ভাই, আপনার সে বিজেপিতে চলে গেল। শুনুন, এগুলো ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, ওগুলো ব্যক্তিগত, ওটা কোনো ব্যাপার না। আজকে আমাদের মুকুলের শুভ্রাংশু রায়, সে তৃণমূল, হ্যাঁ, মুকুল রায়, ঠিক আছে, সে গাদ্দারি করে আজকে বিজেপিতে গেছে। আবার জয় ব্যানার্জি আছে তার। এগুলো শুনুন, এগুলো নীতি আদর্শের ব্যাপার থাকে, ঠিক আছে। আমি একটা নীতি, আমি ধরুন মাছ খেতে ভালোবাসি, আবার আমার পরিবারে একজন আছে মাংস খেতে ভালোবাসে। চলে গেলে এতে কিছু প্রভাব পড়বে বলে মনে হয়? দেখুন, আমি আগে বলেছি যে দল অনেক বড় জায়গায় আছে এবং আমাদের দিদি যে কাজগুলো করছেন, উন্নয়নগুলো করছেন, এখানে বিভাস মালিকের মতো 100টা বিভাস মালিক গেলেও আমি মনে করি ক্ষতি হবে না। তার কারণ দিদির কাজ দেখে, দিদির আদর্শকে মাথায় নিয়ে মানুষ কিন্তু দিদিকে ভোট দেন। আপনি বলছিলেন না যে 42 দিদি ডাক দিয়েছেন এবং হচ্ছে 42টা জায়গাতেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। এটা একদম বাস্তব, 100% সত্য। তার কারণ আমরা যখনই ভোট দিতে যাব, আমি একজন নাগরিক হিসাবে বিভাসের কথা যেটা বলি, ও শুধু ব্লক কেন, বিধানসভা কেন, ব্লক কেন, ওর বুথেতে ওর নিজস্ব যেটা বুথ, আমি অঞ্চলটা ছাড়লাম, ওর বুথেতেও কোনো প্রভাব নেই, কিচ্ছু ব্যাপার। একটা বিষয় আসবো, আমরা এতক্ষণ খানাকুলের একটু পুরনো দিন, পঞ্চায়েত ইলেকশন, এই সমস্ত আলোচনাতে ছিলাম। একদম সরাসরি নির্বাচনে ঢুকবো। এই নির্বাচনে বিরোধীদের অন্যতম হাতিয়ার সারদা এবং নারদা কেলেঙ্কারি, এই দুটি ইস্যু কিন্তু বিরোধীরা বারবার, সে বিজেপি বা বামেরা বা কংগ্রেস, বারবার সামনে নিয়ে আসছে। এই দুটি ক্ষেত্রেই খানাকুলের নাম কিন্তু জড়িয়ে আছে। সমস্যা তৈরি করবে। একটা কথা বলি, বাংলার মানুষ সচেতন। একটা কথা বলি, এটা যেহেতু জুডিকশন ম্যাটার, ঠিক আছে, এটা আমাদের বেশি বলাটা উচিত নয়, তবুই বলি যে সারদা নারদা এসব করতে গেলে আগে যারা তুলবে, যে দল তুলবে, আর তাদেরগুলো দেখুক। আজকে অমিত শাহ তার ছেলে কি করে 50 লক্ষ টাকা থেকে আজকে 100 কোটি টাকার মালিক হয়ে গেল কি করে। এই যে নোটবন্দিকে কেন্দ্র করে সেই যে সমবায়ের যে চেয়ারম্যান ছিলেন উনি, ঠিক আছে, সেখানে রাতারাতি কোটি কোটি টাকা লেনদেন হয়ে গেল। মানুষ বোকা নয়, সব বুঝতে পারছে, ঠিক আছে। আজকে এই যে সারদার কথা বলছেন, আজকে সারদার যিনি টাকা খেয়ে বসে আছেন, আপনার অসমের হচ্ছে উপমুখ্যমন্ত্রী, ঠিক আছে, বিজেপির, হ্যাঁ, ফলে তারা কি বলবে? এইসব কথা বাংলার মানুষ খায় না। এটা হচ্ছে টোটালটাই সিবিআই ইডিপিডিকে দিয়ে এটা একটা রাজনৈতিক একটা
চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এটা সারা বাংলার মানুষ বুঝে গেছে। ফলে এখানে খানাকুলে এইসব নিয়ে কোনো ভাববে না। খানাকুলের মানুষ জানে যে আমি কিভাবে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি কিনা, শান্তিতে বসবাস করছি কিনা। মমতা ব্যানার্জির দৌলতে আমরা কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, সমবাতী, বৈতরণী, উৎকর্ষ বাংলা সব কিছু আমরা পাচ্ছি, এবং রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা সব পরিষেবা পাচ্ছি। এটাই এনাফ। ওইসব সারদা নিয়ে এসব কিছু ভাবে না, এইসব নিয়ে কোনো প্রভাব পড়বে না, এসব কোনো ব্যাপারই নয়। মানুষ উন্নয়নটা দেখছে। এবারে নির্বাচন, এই যে নির্বাচন প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াতে খানাকুলেতে আপনাদের মূল প্রতিপক্ষটা কে হল এখন? আমরা কোনো প্রতিপক্ষই পাচ্ছি না, ওখানে কোনো প্রতিপক্ষই নেই, কোনো প্রতিপক্ষ নেই। আপনারাই আপনাদের প্রতিপক্ষ। আমরা নয়, আমাদের প্রতিপক্ষর একটা জায়গা থাকে 18-20 কি 19-20, ঠিক আছে? ওখানে 19-20 18-20 নয়, ঠিক আছে? ওই দেখবে 1 থেকে 20 এরকম। বিজেপির বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে খানাকুলে নাকি তাদের সব থেকে ভালো লোকসভাতে ফলাফল হবে। খানাকুলে ভালো দিবাস্বপ্ন যারা বলছেন তারা দিবাস্বপ্ন দেখছেন। আমি বলি, হ্যাঁ ঠিকই বলেছে। হয়তো আগে গত বিধানসভায় 7,000 না 14,000 পেয়েছিল, কি 23,000 ভোট পেয়েছিল, সেটা হয়তো দেখা যাবে 24,000 পেয়েছে। সিপিএম থেকে কিছু হয়তো ভেঙে এসেছে, তৃণমূল থেকে যাবে না, ঠিক আছে? এবং দেখা যাবে সিপিএম থেকে কিছু ওখানে গেছে, আবার কিছু হয়তো আবার দেখা যাবে ভালো মানুষ, যারা ভালো মানুষ, ঠিক আছে, হারমাতগুলো সিপিএম এর ওখানে যাবে বিজেপিতে। আর ভালো মানুষ তো আছে সিপিএম এর যারা ছিল, ওই ভালো মানুষগুলো আবার তৃণমূলকে সাপোর্ট করে। বিজেপির ভোট বাড়বে নাকি? ওই তো ওই রকমই বাড়বে, 5,000 মানে বিরাট কিছু পরিবর্তন। তৃণমূলের কিছু হবে না, তৃণমূলেরও প্লাস হবে, ওর সাথে তৃণমূলেরও প্লাস, তৃণমূলেরও ভোট বাড়বে, বিজেপিরও বাড়বে, বামেদের ভোট কমবে। আচ্ছা, বিরোধীরা যারা, মানে আমি বিরোধী মিনস এই বিরোধীদের কথা বলছি যারা কেন্দ্রের বিরোধী, মানে আপনারাও এই লোকসভা নির্বাচনে আপনারা বিরোধী পক্ষ, আপনারা রাজ্যের শাসক দল, কিন্তু লোকসভা নির্বাচনে আপনারা বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ সবসময় একটি অভিযোগ তোলে বিজেপির ক্ষেত্রে, নাকি বিজেপি নাকি চরম সাম্প্রদায়িক দল। এটা আপনারাও তোলেন, এটা কংগ্রেসও তোলেন, আর এটা বামেরাও তোলে। এই অভিযোগের ক্ষেত্রে আপনার তিনজনের একমত। আপনার খানাকুল পরিস্থিতি আজ বাদ কাল, রাত পোয়ালি কাল রামনবমী, নিশ্চয়ই জানেন, প্রতি বছর বড় করে মিছিল হয়, বিভিন্ন জায়গাতে মিছিল হয়। আপনার এলাকায় বিজেপি কি আপনিও নিজে মনে করেন সাম্প্রদায়িক দল, বা আগামীকাল রামনবমী এর কি প্রভাব পড়বে আপনার এখানে? একটা কথা বলি, রামনবমী এটা হচ্ছে কোনো দলের নয়, এটা একটা ধর্মীয় উৎসব, ঠিক আছে? সেই জায়গাতে এখানে এই যে ক্লারিফিকেশন করা হচ্ছে, এটা পক্ষপাতী নয়। আমাদের নেত্রী বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর পক্ষপাতী নয়, আমরাও কেউ পক্ষপাতী নয়, ঠিক আছে? সেই জায়গাতে আমাদের এই খানাকুলে এইভাবে কিন্তু রামনবমী পালন হয় না, যে কোনো ফ্ল্যাগ নিয়ে বা এ নিয়ে কোনো দলীয়। সেখানে যেমন এই আমার একটা বন্ধু ক্লোজ, ঠিক আছে, এবং জানেন এর আগেও একটা র্যালি হয়েছিল রামনবমী, আমরা করেছিলাম, আমাদের নেত্রী করেছিল শান্তির বার্তা দিতে। সেই জায়গাতে চক্করপুরে বাপ্পা অধিকারী, চন্দন অধিকারী, ঠিক আছে, আমাদের তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী এবং অঞ্চলের নেতৃত্ব, তার এতে 6 থেকে 7,000 মানুষকে নিয়ে রামনবমী পালন করেন, এবং সেখানে খাওয়া দাওয়া সবকিছু হয় প্রতি বছরই। এবং খানাকুলের ওইটাই হচ্ছে সব থেকে সর্ববৃহৎ রামনবমী পালন, যেটা হচ্ছে আমাদের চন্দন অধিকারী ওরফে বাপ্পা চক্করপুরে আমার যে জিপি ওখানেও করেন। এখন চলছে, দেখবেন গতকাল থেকে আরম্ভ হয়েছে, অনুষ্ঠান চলছে, এবং 6 থেকে 7,000 মানুষ খাওয়া দাওয়া করে, এবং ওটাই হচ্ছে আমাদের খানাকুলের সর্ববৃহৎ একটা রামনবমী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান। এবারে নির্বাচনে আপনাদের খানাকুল 2 নম্বর ব্লকে 11টা জিপি শোনা যাচ্ছিল, 11টা জিপির মধ্যে 6টা 5টাতে নাকি ভাগ হয়েছে। আপনারা 6টা দায়িত্ব নিয়ে দেখবেন, আর মাদার তৃণমূল কংগ্রেস মানে অসিত বাবুরা 5টা জিপি দেখবেন। পরবর্তীকালে জানতে পারা যাচ্ছে যে আপনারা নাকি 9টা জিপি দেখবেন, 2টো দেখবেন অসিত বাবুরা। আচ্ছা, ভাগাভাগিটা করতে হলো কেন? এটা ভাগাভাগি নয়, এটা আমাদের সব একসঙ্গেই আমরা করছি, যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানেই যাচ্ছি। আপনি দেখবেন যে আমি বলে দিচ্ছি, ওইটা যেটা ব্যাপার, ওই যে ব্যাপারটা ওখানে আমাদের ময়নার ব্যাপারটা থাকে না, যেটা আমাদের যেটা সিস্টেম যেটা হচ্ছে, সেটা তার কারণ হচ্ছে যে ধরুন আমরা যদি সবাই মিলে একটা জায়গা দিয়ে গিয়ে করি, সেখানে সময়, এখন তো টাইমটা বেশি নেই, কারণ আমাদের প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে হবে, প্রতিটা মানুষের কাছে আমাদের প্রশ্ন করতে হবে যে বিজেপি নরেন্দ্র মোদী 14 সালে ক্ষমতা মানে নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সে প্রতিশ্রুতি কতটা রক্ষা করেছে, ঠিক আছে, বা কতটা করেনি, সেই প্রশ্নগুলো তো আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে, এবং তার জন্য প্রতিটা ভোটারের কাছে যেতে হবে আমাদেরকে।
তার জন্য সেখানে যদি আমরা ভাগ করে নিই, এক একটা এলাকা ভাগ করে নিই, তাহলে কিন্তু সার্বিকভাবে আমরা 100% মানুষগুলোর কাছে পৌঁছাতে পারবো। সেই জন্য আমরা কি করেছিলাম যে আমাদের ময়না নুন্নবী মণ্ডল একটা জিবি নেবে, এই জিবিটাই যাবে, আমি নজরুল আমি একটা জিবিতে গিয়ে কভার করবো, ঠিক আছে, অসিত সাঁতরা আমাদের মাদার সমিতি সে একটা জিবি করবে, এরকম করে আমরা টোটালটা ভাগ করেছিলাম, মানে যাতে মানুষের কাছে সার্বিকভাবে পৌঁছানো যায় এই বার্তাগুলো নিয়ে। এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 11 সাল থেকে আজ পর্যন্ত যেসব উন্নয়নগুলো ডেভেলপমেন্টগুলো করেছে সেইগুলো মানুষের কাছে পৌঁছানো, এবং বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে মোহভঙ্গটা করেছে, হ্যাঁ, সেই প্রশ্নগুলোকে তোলা মানুষের কাছে, কেন তোমরা বিজেপিকে ভোটটা দেবে, ঠিক আছে, সেই যে 350-400 টাকার গ্যাস আজকে 900 টাকা 1000 টাকা, ঠিক আছে, তাহলে সেই জায়গায় আজকে যদি আবার এই 1000 টাকার গ্যাসটা যদি 1200 টাকায় নেবার জন্য যদি মনে করেন যে আমাদের 1200 টাকা হলেও ক্ষতি নেই, আমরা ভোটটা দেবো না, আমি 1000 টাকার গ্যাসটা আমি যাতে 500 টাকায় পাই তার জন্য তৃণমূলকে দেবো, এইসব ব্যাপারগুলোকে প্রশ্ন যাতে করা, সেইগুলো মানুষের কাছে যাওয়ার জন্যই কিন্তু আমরা সুবিধার্থে এই জিনিসগুলো করেছি। এটা কিন্তু আমাদের কোনো দলাদলি ভাগাভাগি এটা নয়, আমাদের কাজের সুবিধার জন্য। বৈঠক একসঙ্গে আমরা জানি আমরা আপনার কর্মী বৈঠক একসঙ্গে করেছেন, কিন্তু বারবার বিভিন্ন ভাবেই উঠে এসেছে যে তৃণমূলের সমস্যা এই মুহূর্তে বিরোধীরা না যতটা, তার থেকে অনেক বেশি তৃণমূলের সমস্যা তৃণমূল কংগ্রেসের নিজেদের আভ্যন্তরীণ সমস্যা না মেটার জন্যই বারবার দলকে সমস্যায় পড়তে হচ্ছে। ধরুন আপনার পাশের বিধানসভা কেন্দ্র, যেখানে আপনার খানাকুল বিধানসভারও বেশ কয়েকটি পঞ্চায়েত ঢুকে রয়েছে, সেখানে দেখা গেছে 2টো কর্মী সভা হয়েছে, একটা না 2টো কর্মী সভা করতে হয়েছে পুরসুরাতে। তো খানাকুল 2 নম্বর ব্লক দেখা গেছে, মানে বারবার যেটা শোনা যায় যে রমেন প্রামাণিক একটা দিকে বিরাজ করেন আর আপনি আর একটা দিকে বিরাজ করেন, তার ফলেই নাকি এই 6টা 5টা বা 6টা 4টেই ভাগাভাগিটা করতে হয়েছে। একদম ফালতু কথা, আমি বললাম তো, মানে আমাদের কাজের সুবিধা। একটা কথা বলুন, আপনি বা রমেন প্রামাণিক একসঙ্গে বসে কাজ করছেন? আমাদের কর্মী সভা করলাম একসাথে বললাম, কোনো সমস্যা হচ্ছে না, কোনো ব্যাপারই না। এখানে ব্যাপার হচ্ছে রমেন প্রামাণিক যেটা বলছেন, আজকে আমরা আছি, অসিত সাঁতরা আছেন মাদার সভাপতি, আমি যুব সভাপতি, টোটাল সাংগঠনিক দায়িত্বটা আমাদের, ঠিক আছে। হ্যাঁ, এখানে কোনো ব্যক্তিকে নিয়ে এ করার তো কোনো মানে অবকাশ নেই। এটা হচ্ছে আপনাদের মিডিয়া, হ্যাঁ, কোন একজন জিরোকে হিরো করছেন, কোন হিরোকে জিরো করছেন, ঠিক আছে, বলে এইসব মিডিয়া, এইগুলো হচ্ছে মিডিয়ার ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আপনারা বাস্তব যে জিনিসটা সেইগুলো নিয়ে আলোচনা করলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। ভোট প্রচারের প্রার্থীকে কেমন পাচ্ছে? অবশ্যই একটা কথা বলি, আজকে 7টা বিধানসভা ধরলে দেখা যাবে একটা বিধানসভায় আপনার হচ্ছে 19টা 20টা 21টা করে জিপি, এবং একটা জিপিতে দেখা যাবে 5টা 6টা করে মৌজা, আবার একটা করে মৌজাতে দেখা যাবে হচ্ছে আপনার 8টা 10টা 12টা করে হচ্ছে আপনার বস্তি বুথ আছে, মানে পাড়া। তাহলে সেই জায়গায় একজন মানুষকে আপনি সার্বিক পাওয়াটা একদমই সম্ভব। তবে হ্যাঁ, যেটা সেন্ট্রালি যেসব প্রোগ্রামগুলো অলরেডি আমাদের এমপি মানে খুবই দিনাতিপাত পরিশ্রম করে প্রতিটা জায়গায় কিন্তু পৌঁছাবার চেষ্টা করছেন। তার কারণ ইতিমধ্যে আমাদের খানাকুল বিধানসভাটা আমি বাদ দিয়ে যদি আমি খানাকুল 2 বলি, ইতিমধ্যে 3বার চলে গেছেন। আপনার এলাকায়, আপনার একদম রাজাটি বা নন্দনপুর সংলগ্ন এলাকায় আপনাদের দলের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন সম্ভবত 2 তারিখ। আমার নেতা একদম 2 তারিখ সম্ভবত আসছেন। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ, তথ্য এই তো আজকে আমরা ছিলাম, মাঠ পরিদর্শন হলো আমাদের নন্দনপুর রথতলা মাঠে, ওখানেই আপনার একই সাথে হেলিপ্যাড এবং যে মোটামুটি ওইটাই আমাদের ভেন্যুটা ঠিক হয়েছে নন্দনপুর মাঠে 2 তারিখ 2রা মে আপনার হচ্ছে দুপুর 2টোই। আমাদের যুবরাজ আমাদের দলের ভবিষ্যৎ এবং বিশেষ করে আমার নেতা। কত মানুষের সভা করবেন? ধরে রাখুন আপনার লাখখানেক তো অবশ্যই, 1 লাখ লোক অবশ্যই। একটা যুবরাজ আসবে, শুধু খানাকুলের মানুষ তো আমাদের থাকবেই, সকল আবাল বৃদ্ধ বনিতা সকলেই। একটা অভিষেক ব্যানার্জি আমাদের পায়ের ধুলো আমাদের খানাকুলে পড়বে, একটা উৎসাহ উদ্দীপনা। কেন আমাদের দল ক্ষমতায় আসার পর থেকে মানে আমাদের দিদি বা আমাদের অভিষেক দা এদিকে আমরা পাইনি কেমন, ফলে এই যে একটা মানে কি বলবো, মানে না পাওয়ার যে চাহিদা তৈরি হয়েছে, ফলে আবেগ, ঠিক আছে, আবেগে এমনি তো সময় কম। হ্যাঁ, অবশ্যই সময় লাগে না, তৃণমূলে তো জানেন, হ্যাঁ 24 ঘন্টা আগে আমাদের যে কোনো কর্মসূচি ঘোষণা হলে সেটা সাকসেস সফল, ঠিক আছে। মানুষ থাকলে আবার এখানে তো সময়ের কোনো ব্যাপার নাই, তো সবকিছু রেডি হয়ে যাবে। আচ্ছা, এবারে নির্বাচনে আপনার 11টা জিপির মধ্যে লড়াই হবে। আপনারা তো বলছেন কোথাও লড়াই হবে না, আমরা সব জায়গাতেই গিয়েছিলেন, ধরে নিলাম তাই। তুলনামূলক ভাবে আপনাদেরকে লড়াইয়ে পড়তে হতে পারে কোন জিপি বলে মনে হয়?
দেখুন যেভাবে কাজ করেছি সেইভাবে লড়াইয়ে পড়ার তো কথা নয়, আর পড়তে বলছেন যে আপনাদের কোনো প্রতিপক্ষ হবে না, তবু 11টার মধ্যে 11টাতে তো সমান লিড আপনারা পাবেন না, হওয়ার কথাও না। এটা কোনো একটা জিপি, যে জিপিটাতে আপনাদের তো কিছুটা হলেও 1% হোক 2% হোক লড়াই হতে পারে, সেটা কোন জিপি? সেটা এইভাবে তো বলা যাবে না, মানে যেভাবে বলছেন যে কোন জিপিটা খারাপ, আমি খানাকুল 2 ব্লকে কোথাও খারাপ দেখতে পাচ্ছি না। যেখানেই নজিবুলদা যাচ্ছেন, আমরা সকল নজিবুলদার সঙ্গে সকলে যাচ্ছি, সেখানেই দেখবেন, আপনি ফেসবুক দেখবেন, আমি প্রতিটা ফেসবুক লোড করি, সেখানে দেখবেন যে একটা পাড়া বৈঠকে 100 মানুষ আসছেন, একটা অঞ্চল হলে কয়েকশো মানুষ আসছেন। তো সেখানে এই যে মানুষকে, যে দাদা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নটা বা কেন্দ্র সরকারের যে ধাপ্পাবাজি যে নীতিটা, সরকার আসার আগে 14 সালে ক্ষমতায় আসার আগে যেটা বলেছিলেন, 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবেন, রান্নার গ্যাসের দাম কমে যাবে, 2 কোটি বেকারের যুবকের বছরে চাকরি হবে, তারপরে কৃষকদের অনেক সুবিধা পাবে, কোনোটাই কি হয়েছে? কোনোটাই হয় না। সেক্ষেত্রে মানুষকে শুধু এই দুটো জিনিস আলাদা করা, আমাদের বর্তমান রাজ্য সরকারের যেসব প্রকল্প তাতে মানুষ কি সুযোগ সুবিধা পাচ্ছেন, আর কেন্দ্র সরকার যে 5 বছর কাটালো তাতে কি মানুষের উপকার হয়েছে, সেই দিকটা মানুষকে যদি আমরা তুলে ধরতে পারি দুটোকে আলাদা করে, তাহলে বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে। আর আমি মনে করি খানাকুলের নির্বাচন মানে দেখা যায় প্রতিটা নির্বাচনে সেলিব্রিটিরা আসেন প্রচারে, মোটামুটি ভাবে দেখা গেছে। এর আগে অনেক সেলিব্রিটি এসেছেন প্রচারে, এবারে কোনো কেউ আসছেন? আপনাকে একটা বলছি, আমাদের কাছে সেলিব্রিটি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, খানাকুলের মানুষের কাছে অভিষেক ব্যানার্জি আমাদের কাছে কম সেলিব্রিটি নয়। আমি বলছি চলচ্চিত্র জগতের লোক আমাদের ওখানে আসে, বিভিন্ন পুজো উদ্বোধন দেখি একাধিক জন আসে, আমাদের আরামবাগে এত লোক আসে না, আপনার ওখানটাতে যেভাবে লোক আসে। এর কোথায় দেব মিঠুন চক্রবর্তী সভা করে গেছেন, এবারে কেউ আসছেন না? আপাতত এখন পর্যন্ত আমাদের কাছে নেই। মানে এবারে তো আপনাদের প্রচুর সেলিব্রিটি প্রার্থী আছেন, বিভিন্ন জায়গায় আছেন। কেন খানাকুল যে এখানে তো আমাদের জানেন, এমনি তো আমাদের ডানপন্থী, আমাদের না 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 একদম 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 নয়। এখানে প্রতিটা মানুষ, এখানে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনারাই সেলিব্রিটি আমাদের কাছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন না কাউকে দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি লোকসভা কেন্দ্রে 2টি করে সভা করবেন বলেছেন, আপনার ওখানে কোনো সভা হতে পারে না? মানে শুনেছি যে এরকম একটা চেষ্টা চলছে, এবার সেটা আমাদের জেলা নেতৃত্বরা আছেন, আমাদের অসীমাদি আছেন, শান্তনু ব্যানার্জি আছেন, তপনদা আছেন, বা আমাদের ক্যান্ডিডেট আমাদের অপূর্বা দি আছেন, ওনারা আলোচনা নিশ্চয়ই আনার চেষ্টা করবেন। এবার ওনার তো খুবই ব্যস্ততার শিডিউল, টোটাল পশ্চিমবঙ্গটাকে করতে হচ্ছে, ফলে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো মানে কনফার্ম কোনো আসেনি, সেটা জানা যাবে পরে। আমরা অনুষ্ঠানের একদম শেষ সময় এসেছি, 2টি মানুষেরই 2টি আলাদা পরিচয় আছে। এখন নির্বাচন বিধির কারণে আমি সেই জায়গাতে ঠিক যাচ্ছি না, আপনি প্রশাসনিক ভাবেও একটি জায়গার দায়িত্বে আছেন, আমি নাম বলছি না। সেই জায়গা থেকে আপনার তৃণমূলের কাজ করার পাশাপাশি এলাকার মানুষের প্রতি আপনার আলাদা একটা দায়বদ্ধতা থেকেই যায়। পার্টির প্রতি যেমন আপনার দায়বদ্ধতা আছে, দলের প্রতি দায়বদ্ধতা আছে, আবার সাধারণ মানুষের কাছে প্রশাসনিক জায়গা থেকেও আপনার একটা আলাদা দায়িত্ব থাকেই। আপনি আবার যে পোস্টটি হোল্ড করেন, আপনার মনে হয় এমন কোন একটি কাজ যেটি আপনারা এখনো করতে পারেননি, যেই কারণে ভোট বাক্সে তার প্রভাব পড়তে পারে, সেই কাজটা কি? এমন কোনো কিছু আছে যেটা করতে পারলে ভোটেতে আরো ভালো হতো? দেখুন, কাজ হচ্ছে সবসময় মানে কি বলবো, কাজ করতেই হয়। কাজ একটা চলমান জিনিস, আমাদের জীবনটা যেমন চলমান, আমাদের এই সমাজটা যেমন চলমান, তেমন উন্নয়নটাই হচ্ছে একটা চলমান জিনিস। এটা করলে ভালো হবে। আবার দিতে পারবো, এর উত্তরটা আমি দিতে পারবো। এই উত্তর আমি বলছি এমন কোনো কাজ বাকি রয়ে গেল, এটা করলে আরো ভালো হবে। একটা কাজ বাকি মানে কি, আমরা করছি কিন্তু লেট হয়ে গেছে, চালাচ্ছি। যেটা হচ্ছে ওই বললাম যে 14 সালে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল বিজেপি কেন্দ্রে, ঠিক আছে, এবং সিপিএম যে 34 বছরে যে অরাজকতাগুলো চালিয়েছিল, সেইগুলো মানে আমরা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে বলতে পারিনি, ঠিক আছে। ওই সেইটা কিন্তু আমরা এখন শুরু করেছি, ঠিক আছে। ওইটা একটু অভাব হয়েছে, কাজের দিকে নয়, শুধু মানুষের কাছে এই বার্তাগুলো, মানে বিজেপির যে ভাঁওতাবাজি যে বার্তাগুলো, যে প্রতিশ্রুতিগুলো, সেইগুলো বেশি বেশি করে গিয়ে আমরা মানুষের কাছে গিয়ে বলতে পারিনি। আমরা যারা তৃণমূল করি বা যারা আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আছি, খানাকুল আবার যেটা দিয়ে শুরু করেছিলাম,
খানাকুল মানে বন্যা, খানাকুল আর বন্যা প্রায় সমার্থক, এবং আরেকটি মানুষও খানাকুল 2 ব্লকের ক্ষেত্রে সমার্থক, সেটা হচ্ছে নজিবুল করিম। বন্যা হলে নজিবুল করিমকে সামনের সারিতে দেখা যায় 2 নম্বর ব্লকে। বন্যা প্রতিরোধের জন্য আপনারা কি পরিকল্পনা করেছেন? একটা কথা বলি, প্রাকৃতিক দুর্যোগে কেউ কোনো, আপনি যতই কংক্রিটের দেয়াল তুলে দিন এখন, যদি মনে করেন যে প্রাকৃতিক দুর্যোগ আসবে, ঠিক আছে, সেই জায়গাতে কেউ কারোর ক্ষমতা নেই। হ্যাঁ, মানে তবু তো কিছু নদী বাঁধ সংস্কার সহ কিছু পরিকল্পনা থাকে। আমাদের জানেন না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার যে দামোদর 3,000 না 3,500 4,500 কোটি, মানে আমি এক্সাক্ট বলতে পারছি না, অলরেডি কিন্তু এটা করেছেন, কি বলবো, ঘোষণা করেছেন, এবং তার কাজ নাব্যতা এগুলো করার জন্য, বা নদী বাঁধ, আমাদের এই যে রূপনারায়ণ নদী টদী এখন প্রতি বছরই চলছে, মানে বাঁধনের কাজ। এবার সেই জায়গায় কথা হচ্ছে অনেকটাই, আজকে বলুন যে বন্যা যেটা কথাটা হচ্ছে, আগে কিন্তু আমরা দেখতাম যে 11 সালের আগে প্রতি বৎসরই বন্যা, এবং 3 মাস 4 মাস করে খানাকুল ডুবে থাকতো। আপনি বলুন, এবং খানাকুলের প্রতিটা মানুষ বলবে, প্রায় 2 মাস নৌকোয় করে যেতে হতো। কথাটা বলতে দিন, আগে ম্যানমেড বন্যা বলতেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, সেটা কিন্তু বাস্তব সত্য। আসার পরেও কিন্তু আমরা নেত্রী বলেছেন ম্যানমেড। শুনুন দাঁড়ান, তখন কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপার ছিল না, ডিভিসিটাকে তো রেগুলেট করে কে? কেন্দ্রীয় সরকার। সেই জায়গাতে একটা রাজনীতি পলিটিক্স কিন্তু করা হতো এটা নিয়ে। হ্যাঁ, একটু বৃষ্টি হলেই করা হতো, কিন্তু আমাদের নেত্রী সজাগ থাকার জন্য, আন্তরিক থাকার জন্য, যাতে খানাকুলের মানুষকে, রূপনারায়ণ মানে আপনার উদয়নারায়ণপুরের মানুষকে, হাওড়ার মানুষকে, হুগলির একটা অংশের মানুষ যাতে মানে ম্যানমেডের এতে না পড়ে যায়, ঠিক আছে, সেই জায়গাতে ওনারা ডিবিসিকে বা কেন্দ্র সরকারের চাপ দিয়ে দিয়ে এই যে একটু জল হলেই যে ছেড়ে দেওয়া ধাপে ধাপে, ফলে যে প্রবল যে বন্যাটা কিন্তু এই যে 7 বছর কি 7.5 বছর আমরা ক্ষমতায় এসেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন, দুবার বন্যা হয়েছে। কিন্তু এটা সিপিএম এর আমলে, যেমন বামপন্থী সরকার ছিল, জ্যোতিবাবু এবং হচ্ছে আপনার বুদ্ধদেব বাবু, ওনারা প্রতি বছর 2-3 বার করে বন্যা হতো। এটা খানাকুলের প্রতিটা মানুষ কিন্তু স্বীকার করবেন, এবং সেখানে কমরেডরা একটা কাঁধে ব্যাগ নিতেন, একটা 500 টিনের ডিবে নিতেন, আর 2 বস্তা চাল নৌকাতে নিয়ে পাড়ায় পাড়ায় যেতেন, মুখ ঝামটা দিতেন, আর একটু করে চাল দিতেন, এতেই হয়ে যেত। হ্যাঁ, আর আজকে এই 2 বার বন্যা হয়েছে, কি হয়েছে সেখানে দেখা যাচ্ছে কৃষকদের আজকে ক্ষতিপূরণ দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কেউ 2,000 টাকা পাচ্ছে, কেউ 5,000, কেউ 10,000, 15,000, 20,000, আর ওনারা 500 চাল দিয়ে, এবং তাতেও মুখ ঝামটা খেতে হতো। প্রতিবার নির্বাচন এলেই একটা কথা শোনা যায় যে রিগিং, সন্ত্রাস, ছাপ্পা। এবারে যে শেষ পঞ্চায়েত ইলেকশন গেল, তাতে খানাকুলের একটি বুথ দখল, সেখানে ঝামেলা, অশান্তি, সে ছবি আমরা দেখেছি, আপনারাও জানেন। এবারের নির্বাচন খানাকুল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ থাকবে বলে মনে হয়? আপনাকে একটা কথা বলি, এই যে বললেন যে আপনারা দেখিয়েছেন যে বুথ দখল, এটা অ্যাকচুয়ালি ওখানে কিন্তু কোনো ফেলে দেওয়া হয়েছিল, ওটা নির্দল ক্যান্ডিডেট করেছিল, তৃণমূল করেনি। তৃণমূল করেছে বলছি না, আমি বলে দিচ্ছি, ওটা এই যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী ছিলেন, যখন দেখছেন দলীয় প্রার্থীকে 2 হাত ভরে আশীর্বাদ করছে ওই এলাকার মানুষ, ভোটাররা, সে তখন বুঝতে পেরে কি ওই নির্দল প্রার্থী তখন ওই গিয়ে মানে কি বলবো নির্বাচন বিধিকে মানে লঙ্ঘন করে ওই সমাজ বিরোধীদের মতো করেছিলেন, ঠিক আছে। ফলে সেখানে তো তৃণমূল করেনি, তৃণমূল করেন না। আরে বাবা, আজকে বিভাস মালিক তৃণমূল করতে চলে গেছে, আজকে মুকুল রায় ছিল, অর্জুন সিং ছিল, এসব এইগুলো বললে তো হবে না, ঠিক আছে। কিন্তু সে যখন নির্দল হয় প্রার্থী যখন হয়েছে, সেটা আমাদের লোকটা হলো, মানে এবারে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে। একটা কথাই বলছি, এখানে অবাধ শান্তিপূর্ণ তো কোনো নেই, এখানে তো কোনো নির্দ্বিধায় বলতে পারি অবাধ এবং শান্তিপূর্ণ। তার কারণ মানুষের কাছে এই যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে 125টা প্রকল্প, যে প্রকল্পের আওতায় আমার মনে হয় পশ্চিমবাংলার কোনো ফ্যামিলি বা কোনো মানুষ যে একটা প্রকল্পের আওতা আসেনি, এটা নেই। ফলে মানবিকতার দিক থেকে আমরা সময় একদম শেষ করে ফেলেছি, আমাদের সময় একদম শেষ প্রশ্ন, যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে খানাকুল গত লোকসভা নির্বাচনে প্রথম ছিল লিডের ক্ষেত্রে, এইবার নির্বাচনে কি হবে? এবারও থাকবে, এবারও তাই থাকবে। দেখা যাক। মুন্সি নজিবুল করিম এবং নন্নমী মণ্ডল দুজনেই মনে করছেন যে গত লোকসভা নির্বাচনে অপূর্বা পোদ্দারকে, তৃণমূল দলের প্রার্থী, তাকে আরামবাগ লোকসভার মধ্যে সব থেকে বেশি ভোটের লিড দিয়েছিল খানাকুল বিধানসভা। এবারের নির্বাচনে খানাকুল বিধানসভায় নাকি অপূর্বা পোদ্দারকে সব থেকে বেশি ভোটের লিড দেবে। এর জন্য অপেক্ষা করতে হবে।
আগামী 23 তারিখ পর্যন্ত, ফলাফল ঘোষণার দিন পর্যন্ত। আপনারা দেখুন আজ বাংলা, আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।